CNN 24 এর আজকের সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইউএসটিএম চেয়ারম্যান মহবুবুল হকের সঙ্গে পাথারকান্দির 5 শিক্ষককে গ্রেফতার, শ্রীভূমিতে তীব্র প্রতিক্রিয়া। উঠোনে উঠোনে কংগ্রেসের সভায় নির্বাচনী রণডঙ্কা বাজালেন কংগ্রেস সভাপতি ভূপেন বরা। অবৈধ ঝামা পাথর পাচার বাণিজ্য অব্যাহত, সরব স্থানীয় জনগণ। আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবায়ের এনামকে গ্রেফতারের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে অতিসত্বর রেহাই দেওয়ার দাবি জানালো কাছাড় যুব কংগ্রেস। গুণীজনদের ইন্দু উষা সম্মাননা ও সংবর্ধনা জানালো আম্রপালি সাহিত্য সংস্থা। এখন আসছি বিস্তারিত সংবাদে। ওবিসির জাল সার্টিফিকেট জালিয়াতি ও ছাত্রদের উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় পাশ করানোর দায়ে অভিযুক্ত ইউএসটিএম চেয়ারম্যান মহবুবুল হক পুলিশের জালে। অভিযোগ মতে শিক্ষার নামে জালিয়াতির বাজার যেন খুলে দেন তিনি। জ্ঞানের আলোকে আলোকিত হয়ে সম্মানিত হবেন পড়ুয়ারা, তাদের সঙ্গে জালিয়াতি করতে ছাড়েননি ইউএসটিএম আচার্য মহবুবুল হক। জালিয়াতি করতে শেষ পর্যন্ত নিজের জালে নিজেই ফেসে গেলেন ইউএসটিএম আচার্য। সবকিছু খতিয়ে দেখে গুয়াহাটির ঘোড়ামারা এলাকা থেকে পুলিশ আচার্যকে আটক করে। পরবর্তীতে শ্রীভূমিতে নিয়ে আসা হয়। পুলিশ তাকে অব্যাহত রেখেছে জেরা। সাংবাদিকরা তাকে কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যান জালিয়াতির সওদাগর। এদিকে পাথারকান্দি পুলিশ সেন্ট্রাল পাবলিক স্কুলের 5 শিক্ষক শিক্ষয়িত্রী ক্রমে নুমান আহমেদ, ইমদাদুর রহমান, রেজ্জাক আলী, বিজয় দত্ত এবং হীরামণি শইকিয়াকে গ্রেফতার করেছে। মই যিটো গম পাইছোঁ ষ্টুডেণ্টছক নকল কৰিব দিয়া নাই, যাৰ কাৰণে মোক মাতিছে। মই একো নাজানো আৰু মই এতিয়া FIR কোনো কপি পোৱা নাই, একো নাজানো দেই। পাছত কম আপোনালোকক। অসমে নির্বাচন এখনও অনেক দিন বাকি। এরই মধ্যে নির্বাচনী রণডঙ্কা বাজাতে শুরু করে দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ফের ক্ষমতায় আসছে কংগ্রেস। শনিবার কালাইনে উঠোনে উঠোনে কংগ্রেসের শুভারম্ভ অনুষ্ঠানে যোগ দিয়ে এমন কথাই শোনালেন দলের রাজ্যিক সভাপতি ভূপেন বরা। কালাইন ও কাটিগড়া কংগ্রেসের ব্যবস্থাপনায় কালাইনে আয়োজিত সভায় বক্তব্য রাখতে সভাপতি বরার সাফ বক্তব্য, বিজেপির আমলে রাজ্যে কোনো ধরনের পরিবর্তন হয়নি। উন্নয়নের পরিবর্তে হিন্দু মুসলিম বিবাদ উস্কে দেওয়া হয়েছে। সভার উদ্দেশ্যে ব্যাখ্যা করেন অভিজিৎ পাল। স্থানীয় সমস্যা নিয়ে বক্তব্য রাখেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ অন্যান্যরা। হিমন্ত বিশ্ব শৰ্মাক গ্ৰেপ্তাৰ কৰিম বুলি কৈছিল, এতিয়া সেই বিজেপিয়ে কৈছে কি যে আমুকে বিয়া ফুলৰ চেল লৈছিল। আচ্ছা ৰাজ্য চৰকাৰ মোক কওকচোন, আপোনালোকৰ ঘৰত যেতিয়া কাৰোবাৰ বিয়া হয়, কোনোবাই যেতিয়া বিয়াত এটা গিফ্ট লৈ আহে, পেকিং কৰি পেলাই লৈ আহে। পেকিং কৰি যোনে যি গিফ্ট পেকিং কৰি আনে, আপুনি খুলি পেলাই ফালি পেলাই চাইনি কোনে কি আনিছে। সেইকাৰণে মই এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাক কৈছো যে এতিয়া যদি হাইলাকান্দি শিলচৰত কাৰোবাৰ ঘৰত যদি বিয়া হয়, হিমন্ত বিশ্ব শৰ্মাই চিঠি লিখি যে বিয়া ঘৰত এটা স্কেনিং মেচিন লগাই দিয়ক, কোনে কি গিফ্ট আনিছে আমি চেক কৰি চাম। গুচি গৈছে, এজন মানুহ মৰি গ'ল। 15 বছৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী অৰুণ গগৈ ডাঙৰীয়া, কেন্দ্ৰীয় মন্ত্ৰী, কোনো দিন মানুহজনৰ বিৰুদ্ধে কোনো অভিযোগ নাই। জীয়াই থাকোঁতে যেতিয়া তৰুণ গগৈ ডাঙৰীয়া CM আছিলে, বিজেপি দল অসমত আছিলে, তেতিয়া কি অভিযোগ আছিলে যে তৰুণ গগৈ মন্ত্ৰীসভাৰ মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই দুৰ্নীতি কৰিছে। সেইটো বিজেপিয়ে কৈছে। আৰু যিজন মানুহ 19 চনত ঢুকাই গ'ল, আমাৰ মাজত নাই, সেই মানুহজনক কৰিলে বিয়াত কিমানে আছিল। আপুনি কথাটো চাওক, কিমান তললৈকে যাব পাৰে এজন মানুহ ক্ষমতাত থাকিবৰ কাৰণে। আপোনাৰ ঘৰলৈ আহিব। আমি কেলে প্ৰতিবাদ কৰিছো?
কাৰণ হিমন্ত বিশ্বই অসমত গুণ্ডাগিৰি বাহুবল দেখাব বিচাৰিছে। কিন্তু মই হিমন্ত বিশ্ব শৰ্মাক আজি মঞ্চৰ পৰা কৈছো, অসমৰ ৰাজনীতিৰ ভাগ্য বিধাতা হৈছে অসমৰ ৰাইজ। এনেকুৱা বহুত নেতা ৰাইজে বনাইছে আৰু এনেকুৱা অটপালি দলবালি অত্যাচাৰ এনেকুৱা চৰিত্ৰৰ কাৰণে বহুত নেতা অসমৰ মানুহে ডিঙিত ধৰি শাসনৰ পৰা নমাই মাটিত বহাই থৈ দিছে। আৰু 2026 চনৰ মে মাহত এই বিজেপি ক্ষমতাৰ পৰা আঁতৰাবৰ কাৰণে আমি কংগ্ৰেছ দলে যি সংকল্প লৈছো, এই সংকল্পত মই আপোনালোকৰ পৰা আশীৰ্বাদ আৰু দোৱা বিচাৰিছো। আৰু মই আশা কৰিম যে আমাৰ ৰাজনীতিৰ স্বাৰ্থ থাকে, ব্যক্তিগত স্বাৰ্থ থাকে, দলৰ স্বাৰ্থ থাকে, কিন্তু অহাবাৰৰ বিধানসভা নিৰ্বাচন ব্যক্তি স্বাৰ্থৰ কাৰণে নহয়, দলৰ স্বাৰ্থৰ কাৰণে নহয়, অসমৰ ভৱিষ্যতৰ স্বাৰ্থত, অসমৰ মানুহৰ স্বাৰ্থত, আমাৰ যুৱ প্ৰজন্মৰ স্বাৰ্থত। কাছাড় জেলার কাটিগড়ার কুরকুরি, পাদ্রিটিলা এবং বিহারার বড়াইল পাহাড় সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা ঝামা পাথর দেদারসে পাচার হচ্ছে বহির্রাজ্যে। কাটিগড়া এলাকার একটি সিন্ডিকেট চক্র দীর্ঘ 4 বছর ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। অবৈধভাবে পাহাড় খনন করে বের করা এই ঝামা পাথর বহির্রাজ্যে মেঘালয়ে পাচার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় চলা এই পাচার বন্ধে কার্যকরী পদক্ষেপ নেই। এদিকে মাইন্স অ্যান্ড মিনারেলস বিভাগ এই পাচার চক্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। তবে সিন্ডিকেট মাফিয়াদের বিরুদ্ধে বন আধিকারিকদের নাম ভাঙিয়ে প্রতি গাড়ি থেকে 6 থেকে 7 হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবায়ের এনামকে শনিবার গুয়াহাটির বাড়িতে নিজ ঘরে আটকে রাখার পর গ্রেফতার করেছে আসাম পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে আজ কাছাড় জেলার যুব কংগ্রেসের কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন করেন। বক্তব্য রাখতে গিয়ে কাছাড় জেলা যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ বলেন, গত দুদিন আগে ধুবড়ির সাংসদ রকিবুল হোসেনের উপর যেভাবে হামলা হয়েছিল, সেই হামলার দুষ্কৃতীদের অতিসত্বর গ্রেফতার করার দাবি ছিল। এদিন বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে কংগ্রেসের নেতৃত্বে। আজ প্রদেশ ইউথ কংগ্রেসের উদ্যোগে একটি স্মারকলিপি দিতে গিয়েছিলেন জুবায়ের এনাম, কিন্তু সে স্মারকলিপি দেওয়ার অনুমতি দেয়নি। দেখুন, আমরা কিছু সময় আগে খবর পেয়েছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে আমাদের রাজ্যিক সভাপতি জুবায়ের এনাম মহাশয়কে হোম অ্যারেস্ট করে রেখেছে পুলিশ আরক্ষী, গুয়াহাটি পুলিশ আরক্ষী। আমরা যতটুকু জানতে পেরেছি যে গত দুদিন আগে আমাদের মাননীয় এমপি রকিবুল হোসেন মহাশয়ের উপর যেভাবে প্রাণঘাতী হামলা হয়েছিল, সে হামলার যে দুষ্কৃতীরা রয়েছে তাদেরকে অতিসত্বর অ্যারেস্ট করার আমাদের দাবি ছিল। আমরা গতকালকেও আমরা প্রদর্শন করেছিলাম জেলা কংগ্রেসের নেতৃত্বে। তথাপি আজকে আমরা প্রদেশ ইউথ কংগ্রেসে একটা মেমোরেন্ডাম দিতে গিয়েছিল ডিজিপি অফিসে। সেই মেমোরেন্ডাম আমাদেরকে দেওয়া পারমিশন দেয়নি। আর আমরা দেখেছি যে জুবায়ের এনামকে ঘরের মধ্যে অ্যারেস্ট করে রেখেছে, যেটা বেআইনি। গণতান্ত্রিক দেশে এভাবে আমরা কখনো দেখিনি অপোজিশনকে এইভাবে শাসাতে। আমাদের নেতা যুব কংগ্রেসের সভাপতি জুবায়ের এনাম বক্তব্যতে বলেছে যে বর্তমানে কাছাড় বা আসামের পুলিশ এপিএস নয়, এটা এসবিএস মানে হিমন্ত বিশ্ব সার্ভিস হয়ে কাজ করছে। এটা সত্যি। আজকে আমরা কাছাড় জেলা যুব কংগ্রেসের তরফ থেকে আমরা এটা হুঁশিয়ারি দিতে চাই আসাম পুলিশকে এবং আসামের সরকার, বিজেপি শাসিত সরকারকে, যে অতিসত্বর যদি আমাদের সভাপতিকে হোম অ্যারেস্ট থেকে রিলিজ করা না হয়, আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন শিলচর শহরে গড়ে তুলব। আমাদের রাজ্যিক সভাপতিকে যদি ছাড়া হয় না অতিসত্বর, আর সঙ্গে সঙ্গে যদি যারা হামলাকারী ছিল দুষ্কৃতীদেরকে যদি অ্যারেস্ট করা হয় না, তাহলে আমরা আগামীকালকে কাছাড় জেলা যুব কংগ্রেস থেকে আমরা প্রদর্শন করতে আমরা মাঠে নামতে বাধ্য হব। শনিবার সন্ধ্যারাতে শিলচর মধ্যশহর সাংস্কৃতিক সমিতির সভাকক্ষে গুণীজনদের ইন্দু উষা সম্মাননা ও সংবর্ধনা জানালো আম্রপালি সাহিত্য সংস্থা। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা চিকিৎসক ডক্টর কুমারকান্তি দাস।
এছাড়া ছিলেন প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য, আম্রপালি সাহিত্য পত্রিকা সম্পাদিকা তথা অবসরপ্রাপ্ত অধ্যাপিকা, কবি ও আইনজীবী ডক্টর কস্তুরী হোম চৌধুরী। এদিন অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। পরে অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, প্রখ্যাত সাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক ডক্টর তপোধীর ভট্টাচার্য, খ্যাতনামা ছোট গল্পকার মিথিলেশ ভট্টাচার্য, শ্রীভূমির নববার্তা প্রসঙ্গর কর্ণধার জনাব হবিবুর রহমান চৌধুরীর পক্ষে সংবর্ধনা গ্রহণ করেন সিনিয়র সাংবাদিক শিবাজী ভট্টাচার্য। খ্যাতনামা ছোট গল্পকার ডক্টর স্বপ্না ভট্টাচার্য, আসাম বিশ্ববিদ্যালয়ের যশস্বী ও খ্যাতনামা অধ্যাপিকা ডক্টর বেলা দাসকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়। কবি মহুয়া চৌধুরী এক গুণীজনের হাত দিয়ে আমরা অপর গুণীজনকে প্রক্সি দিয়ে আগমন। তাই আমি সাহিত্য জগতে যখন বসি, তারকা পতিত সাহিত্যিকদের মাঝখানে যখন খুবই আনইজি ফিল করি, কারণ আমি জানি ওরা যেভাবে যা বলবেন আমি হয়তো তার 1%ও বলতে পারবো না। বদরপুর জুম বস্তির বাসিন্দা তথা হিউম্যান সায়েন্স ফোরামের সদস্য বরুণ ভট্টাচার্য গতকাল রাত শিলচরের গ্রেসওয়েল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ফোরামের মাধ্যমে মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। 21 ফেব্রুয়ারি শুক্রবার 11টার সময় প্রয়াতের জীবিতকালীন ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে পরিবার, পরিজন ও বন্ধু-বান্ধবেরা মরদেহ নিয়ে শিলচর মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে সমঝে দিতে উপস্থিত হন। অ্যানাটমি বিভাগের প্রধান ডক্টর তুরলিকা সিনহা, অন্যান্য কর্মীরা বিভাগে আগে থেকেই উপস্থিত ছিলেন। হিউম্যান সায়েন্স ফোরামের কর্মকর্তারা মরদেহ দান সংক্রান্ত দলিলাদির কাজ সম্পন্ন করার পর প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাই পুষ্পার্ঘ্য অর্পণ করেন। দান পর্বে উপস্থিত ছিলেন প্রয়াতের দাদা, স্ত্রী ও অন্যান্য আত্মীয় পরিজন। করে গেছিলেন এবং এই কাজটি যারা শিলচরে করছেন হিউম্যান সায়েন্স ফোরাম, তার পক্ষ থেকে মরণোত্তর দেহদান এবং বরুণদার সম্পর্কে সামান্য দুটি কথা বলবেন এখানে ফরিদুল লস্কর পান। প্রথমে আমি শ্রদ্ধা জানাচ্ছি বরুণ ভট্টাচার্য। বরুণ ভট্টাচার্য হচ্ছেন বদরপুর জুম বস্তির বাসিন্দা। উনি একজন সম্পূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তি, মনে প্রাণে রাজনীতি বিশ্বাস করতেন। উনি যে রাজনীতি করতেন সেখানে বিজ্ঞান মনস্কতা আলাদাভাবে আর তৈরি করতে হয় না। বিজ্ঞান মনস্কতা সেই ফিলোসফি মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলে। যাই হোক, বরুণ ভট্টাচার্যদের মৃত্যু হয় না, এটা একটা প্রকাণ্ড আদর্শ, মানে গাছ বৃক্ষ আমরা মনে করি। হয়তো বরুণ ভট্টাচার্য সেই বৃক্ষের একটা ডাল বা শাখা। আমাদের মধ্যে নেই বরুণ ভট্টাচার্য মহাশয়। উনি বদরপুরের গতকালকে গ্রেসওয়েল হসপিটালে চিকিৎসারত অবস্থায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকে ওনার পরিবারবর্গের সাথে আমরা হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে এসে অ্যানাটমি ডিপার্টমেন্টে ওনার মরণোত্তর দেহকে আমরা হস্তান্তর করি এবং এটা চিকিৎসা বিজ্ঞানের কাজের জন্য ব্যবহৃত হবে এবং আমাদের এই আন্দোলন জারি থাকবে। হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে আমরা সবাইকে জানাচ্ছি যে এই আন্দোলনে সবার সহযোগিতার খুব দরকার আছে, কারণ মেডিকেল সায়েন্সে যখনই ওদের চিকিৎসার সময়, ওদের অধ্যয়নের সময় মরণোত্তর দেহের অনেক অভাব হয় এবং সেই অভাবটা আমরা ধীরে ধীরে পূরণ করবার চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ। ফিরছি একটি বিরতির পর। অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে। একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558
এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। কাছাড়ে ড্রাগসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শনিবার সন্ধ্যারাতে পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, শনিবার সন্ধ্যায় জিরিঘাট থানার অন্তর্গত হাউকি পুঞ্জিতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকের অবৈধ পরিবহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশ চুনকাম লেনথাং নামে একজনকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে একটি প্লাস্টিকের ব্যাগে লুকানো 24,000 সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ইয়াবা ট্যাবলেটের কালোবাজারের মূল্য প্রায় 7,20,00,000 টাকা। আগামী 24 ফেব্রুয়ারি শিলচর বঙ্গভবনে সারস্বতের 46তম বার্ষিক উৎসব উদযাপন উপলক্ষে 3টি মঞ্চ সফল নাটকের জমজমাট সন্ধ্যা আয়োজন করা হয়েছে। ওই দিন সন্ধ্যা 5:30টায় নাটক শুরু হবে। কলকাতার নাট্য দল শান্তিপুর উড়ানের সহযোগিতায় এই নাট্যসন্ধ্যা আয়োজন করা হয়েছে। শনিবার শিলচরের রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কার্যকরী সভাপতি রাসরঞ্জন দেব ও সাধারণ সম্পাদক শান্তনু সেনগুপ্ত। ওর ব্রিলিয়ান্ট রেজাল্টের জন্য ওকে আমরা দিচ্ছি, বাকিরা হচ্ছে সদস্যদের ছেলে বা মেয়ে। আমাদের এটা 46তম বার্ষিক উদযাপন উৎসব। অ্যাকচুয়ালি এটা ডিসেম্বরে হওয়ার কথা ছিল, তো নানা কারণে আমরা করতে পারিনি, সেজন্য আমরা 2 মাস পিছিয়ে ফেব্রুয়ারি মাসে করতে যাচ্ছি। 1978 সনে এই সংস্থার জন্ম, তারপর থেকে গুটি গুটি পায়ে আমরা 46টি বসন্ত পেরিয়ে এসেছি। তো যাই হোক, আমাদের এবারের অনুষ্ঠান শুধু নাটকের অনুষ্ঠান। আমরা 3টি নাটক দিয়ে আমাদের এবারের নাট্যসন্ধ্যা সাজিয়েছি। নদিয়ার শান্তিপুরের একটি নাট্যদল উড়ান, পশ্চিমবঙ্গের অত্যন্ত খ্যাতনামা নাট্যদল, 2টি মঞ্চ সফল নাটক নিয়ে, হে রাজা এবং আদি ভৌতিক। এই 2টি নাটক ওনারা ক্রমাগত করে চলেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। প্রায় 50-60 বার ওদের মঞ্চস্থ হয়ে গেছে প্রতিটি নাটক। সেই নাটক নিয়ে ওনারা এখানে আসছেন। সেই সঙ্গে ওনাদের 2টি নাটকের মাঝখানে আমরাও একটি আমাদের মঞ্চ সফল নাটক লড়াই মঞ্চস্থ করব। এই 3টি নাটক নিয়ে আমাদের এবারকার উৎসব। আমরা আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করছি, শিলচরের নাট্যমোদী জনসাধারণের কাছে আপনারা এই বার্তাটা পৌঁছে দিন যে এটা ভিন্ন স্বাদের নাট্য সন্ধ্যা আমরা করতে যাচ্ছি আগামী 24শে ফেব্রুয়ারি বঙ্গভবন প্রেক্ষাগৃহে সন্ধে ঠিক 5:30 থেকে। নবরত্ন উপাধিপ্রাপ্ত বিএসএনএল 2004 সালে আয় করেছিল 10,000 কোটি টাকা, অথচ তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এই সংস্থাকে। স্বেচ্ছা অবসরে বাধ্য করে অন্যান্য নেটওয়ার্কিং সংস্থাকে প্রাধান্য দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় বিএসএনএলকে টিকিয়ে রাখতে নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা। শনিবার শিলচরে অনুষ্ঠিত অল ইন্ডিয়া বিএসএনএল পেনশনার্স অ্যাসোসিয়েশনে উঠে আসে এই কথা। অ্যাসোসিয়েশনের দাবি, 2017 সাল থেকে বকেয়া 3য় পেনশন রিভিউ অতিসত্বর মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়। ও অনেক আগে থেকেই স্পষ্ট, ডিপার্টমেন্টকে বিএসএনএল কে বাঁচানোর জন্য ন্যাচারাল ওয়েতে সেটা সরকার, যেহেতু সরকারি সংস্থা, সরকারের প্রচেষ্টা থাকা প্রয়োজন। কিন্তু ভূভারতে এটাই বোধহয় ব্যতিক্রম যে বিএসএনএল এর কর্মীরা বিএসএনএল কে বাঁচিয়ে রাখার জন্য আজকে থেকে নয়, 2007 থেকে একটানা আন্দোলন করে আসছে। বিএসএনএল কে ইচ্ছে করেই আপগ্রেডেশন করা হচ্ছে না। যেখানে আমরা দেখছি প্রাইভেট কোম্পানিগুলোকে এমনকি 5G পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে, সেইখানে আমরা যারা বিএসএনএল এর কর্মী রয়েছেন বা আমরা যারা পেনশনার্স রয়েছি, আমরা যৌথভাবে গোটা ভারতবর্ষে এই নিয়ে লাগাতার আন্দোলন আমরা করছি। কিন্তু সরকার এই ব্যাপারে, যেমন অন্যান্য ব্যাপারে জনস্বার্থবাহী কোনো ব্যাপারে যেমন সরকার কান দেয় না এই সরকার, ঠিক একইভাবে বিএসএনএল এর ব্যাপারেও সরকার নীরব হয়ে আছে। বলা হচ্ছে ভিআরএস, কিন্তু মূলত সিআরএস এর মধ্য দিয়ে আমাদের
হাজার হাজার কর্মীদেরকে বলতে গেলে ছাঁটাই করা হচ্ছে। ফার্স্ট বিআরএস এর মধ্যে দিয়ে করা হয়েছে, এখন সরকার সেকেন্ড বিআরএস এর একটা পরিকল্পনা নিয়েছে, যদিও সেটার বিরুদ্ধে আমরা লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছি এবং আমাদের এআইবিডিপি এর অল ইন্ডিয়া সেক্রেটারি, বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের অল ইন্ডিয়া সেক্রেটারি, আমরা এরা সবাই মিলে সরকারকে একটা মেমোরেন্ডাম দিয়েছেন, প্রাইম মিনিস্টারকে চিঠি দিয়েছেন এবং সেটা ভারতবর্ষের অল ইন্ডিয়া লেভেলের 5টা সংবাদপত্রে এসে গেছে। এসে যাওয়ার ফলে জনসাধারণের মধ্যে ব্যাপারটা একটা আলোড়ন তৈরি করায় আপাতত সরকার সেখানটাকে স্থগিত রেখেছে। এআইবিডিপিএ শিলচর ডিস্ট্রিক্ট ব্রাঞ্চের ডিস্ট্রিক্ট সেক্রেটারি আজকে আমরা 4th বাইএনিয়াল ডিস্ট্রিক্ট কনফারেন্স করতে চলেছি। আমাদের যেসব দাবি দাওয়া আছে এর মধ্যে মুখ্যত আমরা আমাদের পেনশন রিভিশন নিয়ে এখানে আলোচনা করছি। পেনশন রিভিশন আমাদের 2017 সালের 1 জানুয়ারি থেকে বকেয়া হয়ে পড়ে আছে। যে দাবিটা আমাদের অতি ন্যায্য দাবি, এই দাবি আদায়ের জন্য কারো করুণা বা দয়া দাক্ষিণ্যের প্রয়োজন পড়ার কথা নয়, এটা আমাদের একেবারেই প্রকৃত ন্যায্য দাবি। আমরা সরকারের কাছে অনেক দাবি দাওয়া করেও সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে রয়েছি। এখন আমরা চাইছি সরকার আমাদের প্রতি একটু নরম মনোভাব রেখে আমাদের এই দাবি দাওয়াটা সফল করে তুলুন। অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা ধলাইয়ে উঠোনে উঠোনে কংগ্রেস অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি সরকারের কার্যক্রমের তীব্র সমালোচনা করেন। ধলাইয়ের মহাদেবপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভূপেন বরা বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপি সরকার উন্নয়নের ঢোল বাজালেও প্রকৃত কোনো উন্নয়ন হয়নি। তিনি সাংসদ গৌরব গগৈ সম্পর্কে বিতর্কিত মন্তব্য এবং আরেক সাংসদ রকিবুল হোসেনকে আক্রমণ করার জন্য বিজেপি সরকারের সমালোচনাও করেন। সরকারে কেবল প্রতারণা, 1250 টাকা অৰুণোদয় দিয়ে, তাকো গাঁৱৰ 100 গৰাকী যদি মহিলা থাকে 10-15 গৰাকী মহিলাই অৰুণোদয় পায়, বাকী মহিলাই একো নাপায়। আমি কংগ্ৰেছ দলে সেইকাৰণে সিদ্ধান্ত লৈছো, ৰাইজে কথাটো চিন্তা কৰি চাব। আমাক যদি ৰাইজে ক্ষমতা দিয়ে, আমি সিদ্ধান্ত লৈছো যে দিছপুৰত 2026 চনৰ মে মাহত কংগ্ৰেছ চৰকাৰ গঠন হলে আমি অসমৰ প্ৰত্যেকগৰাকী সাধাৰণ মহিলাক প্ৰতি মাহৰ 9 তাৰিখে একাউণ্টত আমি 2500 টকাকে নলক্ষীমি আমি দিম বুলি কৈছো। বিজেপিয়ে স্লোগান দিলে ঘৰে ঘৰে নল, এটা জেগায় জেগায় নল হল কিন্তু জল নাই। জল নাই, নল আছে জল নাই। তো নলৰ কাৰণে পানী যোগান লাগে নে জলৰ কাৰণে পানী যোগান লাগে? আজি সেই কথাবিলাক বিজেপিক যদি আপুনি গৈ সোধে, আপুনি যদি আন্দোলন কৰে, তেওঁলোকে পুলিচ লগাই পেলাই আপোনাক কোবাব। আমাৰো ক্ষমতা আছে ৰাইজৰ, আমি বন্দুক লাঠি লৈ যুঁজিব নালাগে, বেৰত বাকচত আমি সকলোৱে যুঁজিব লাগিব আমাৰ অধিকাৰ, আমাৰ সুবিধা আদায় কৰিবৰ কাৰণে। গৌৰৱ গগৈৰ বিৰুদ্ধে ষড়যন্ত্ৰ, ৰকিবুলৰ বিৰুদ্ধে ষড়যন্ত্ৰ, মাজতে মুখ ধৰি মোৰ নাকত মাৰি তেজ উলিয়াই দিলে আপোনালোকে জানে। কাৰণ তেওঁলোকে ভাবিছে যে বিজেপিকটো ৰাইজে বেয়া পাইছে, গতিকে কংগ্ৰেছৰ লিডাৰবিলাক যদি গাঁৱত গৈ ৰাইজক যদি কথাবিলাক মনত পেলাই দিয়ে, ৰাইজৰ কাৰণে যদি কাম কৰি থাকে, ৰাইজৰ লগত যদি সুখে দুখে থাকে, মানুহে কংগ্ৰেছক ক্ষমতালৈ ঘূৰাই আনিব। গতিকে কংগ্ৰেছক মাৰপিট কৰি, ষড়যন্ত্ৰ কৰি, কিবা কিবি কৰি কংগ্ৰেছ দলটো খতম কৰিব লাগে। এই কথাবিলাক আহি থকা সময়ত যেতিয়া আমি বিধানসভা নিৰ্বাচনত জয় হ'ম, আমি যাতে এই কথাবিলাক ৰাইজৰ মনৰ ভিতৰৰ কথাবিলাক উপলব্ধি কৰি ৰাইজৰ সমস্যাবিলাক সমাধানত কংগ্ৰেছে আগভাগ ল'ব পাৰে। চৰকাৰ অহাৰ পাছত যাতে কাম আৰম্ভ হয়, ৰাইজৰ স্বাৰ্থ সিদ্ধিৰ কাৰণে যাতে কংগ্ৰেছ চৰকাৰে আহি থকা সময়ত এটা সুন্দৰ পৰিকল্পনা কৰিব পাৰে, সেইকাৰণে মই আপোনালোকৰ চোতালে চোতালে অংগনে অংগনে
গত বৃহস্পতিবার বিকেলে শিলচরের মালুগ্রামের বিবেকানন্দ লেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৬টি পরিবারের বাসগৃহ। সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হয়। মালুগ্রামের বিবেকানন্দ লেনে মানিক দেবের বাড়িতে আকস্মিক আগুন লাগে এবং মানিক দেবের বাড়িতে আরও ৫ পরিবার অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যায়। শনিবার এইসব নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালো টিম আয়ুষী। গতকাল তাদের খাবারের ব্যবস্থা করা হয় এবং এদিন দুস্থ পরিবারের মধ্যে শাড়ি ও শীতবস্ত্র বিতরণ করে টিম আয়ুষী। এতে উপস্থিত ছিলেন টিম আয়ুষীর প্রজেক্ট ডিরেক্টর অনুপ কুমার রায় সহ অন্যান্যরা। সাহায্য করার চেষ্টা করব। রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে আমরা যতটুকু পারি যারা ক্ষতিগ্রস্ত হতে পারে সাহায্য করার হাত বাড়াই থাকি তারা সবার কাছে আমরা অনুরোধ। আমরা গতকালকে ফেসবুকের মাধ্যমে দেখছি যে তারা এটা জিনিসের জন্য অঘটন ঘটছে, যেটা আগুনের ঘর জ্বললে শেষ। তারপর আমি যোগাযোগ করিয়া কালকে তারার লেগে খানির ব্যবস্থা করছি, 5টা ফ্যামিলিকে খানি দেওয়ার ব্যবস্থা করে গেছি। আর আজকে আমি গেছি ব্ল্যাঙ্কেট শাড়ি লিয়া তারা 5টা ফ্যামিলিরই দিয়ে গেলাম। আগামী দিনে টিম আয়ুষী আরো আগে বাড়বো, খালি এটা শুরুবাদ হইলো। আমি করছি আরো সবে সাপোর্ট লাগবো আমার, কারণ আমি শুরুবাত করছি বহুত দিন ধরে। আমি রাস্তাঘাটে পাগলগুলো আছে না যারা মেন্টালি প্রবলেম, তার আমি যথেষ্ট ইয়ে করতেছি, স্নান করাইয়া দিয়া চুল কাটাইয়া দিয়া নতুন ড্রেস স্টেশনে খানি দেওয়া হওয়ার আমি এগুলো জিনিস করতেছি। আস্তে আস্তে আরো কর্ম যতদিন যাইব দেখি বাড়িয়া যাও, আর এটা মিলে সবাই সহযোগিতা লাগবো। আমাদের পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে আমরা টিম আয়ুষীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনারা যেরকম ভাবে এগিয়ে এসে ওনারা এই নিরীহ মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়েছেন, তার জন্য আবার ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মিজোরামের রাজ্যপাল জেনারেল ভিকে সিং লাইলাপুর মিলিটারি গ্যারিসন পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন। এছাড়াও আসাম মিজোরাম সীমান্তের 0 পয়েন্টের সিআরপিএফ দ্বারা নিয়ন্ত্রিত নিরপেক্ষ বাহিনীর সদস্যদের সাথে তার মহামান্য নিরাপত্তা কভারেজ সম্পর্কে আলোচনা করেছেন। এদিন উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা পুলিশ সুপার নোমল মাহাত্তা সহ অন্যান্য অফিসার। সোনাবাড়িঘাট কোনাগ্রামে নয়া মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মৌলানা মবরুর আহমদ বরভুইয়া বাগাঢুরি। শনিবার মসজিদের কাজের সূচনা অনুষ্ঠানে বাগাঢুরির সঙ্গে উপস্থিত ছিলেন মৌলানা সাবির হোসেন চৌধুরী আজাহারি, মৌলানা মনসুর আহমদ খান, মৌলানা হাজি মুক্তিসার বরভুইয়া সহ অনেকে। ভিত্তিপ্রস্তর শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠান মৌলানা মবরুর আহমদ বরভুইয়া বাগাঢুরির বক্তব্যে মসজিদ নির্মাণ কাজে সবার সহযোগিতা করার আহ্বান জানান। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে কইতা কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকতো না, যখন মানুষের আপনার ঠিক মাথার উপরে সূর্য আইব, তখন 7 গুরু মানুষে আপনার আল্লাহর আরশের ছায়া তলে আপনার জায়গা পাইবা। এর মাঝে থেকে এই লাগা এক গুরু ওই লাগা যার দিল যার অন্তর আপনার মসজিদের লগে আপনার মুতাআল্লিক থাকে, কানেক্টেড থাকে। আলা কুল্লি হাল এই সমস্ত অনেক আহাদিস সকল আছে আপনার যে মসজিদ আপনার নির্মাণের উপরে বা মসজিদের সাহায্য সহযোগিতার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সমস্ত জিনিসে আমদার এই জায়গার এই মসজিদের যারা সহযোগিতা করদা এবং এই মসজিদ যারা আপনার উদ্যোগ নিছেন আপনার টান হক এই সমস্ত জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবুল কর্তা। আর আমরা সবে আমি দোয়া করি এবং আমি সবরে আহ্বান করি আর যে আল্লাহর গর এখানো একটা ওর আপনার মসজিদর আপনার এখানে সাহায্য সহযোগিতা করবা। আসসালামু আলাইকুম সাহাবাগণ, আজকে এই জায়গার যে মসজিদ একটা ইয়ান হয়েছে ইমদাদুর রহমান সাহেবে সুদূর করিমগঞ্জ থেকে আইয়া ওই জায়গার মধ্যে মসজিদ বানাইতে আল্লাহ সকলরে সকল জিনিসের সুযোগ দে না। আল্লাহর বন্দায় করিমগঞ্জের মানুষে আইয়া শিলচর আইয়া সোনারীঘাট মসজিদ বানাইতে তার নসিব বহুত বালা আমি মনে করি। বিশেষ করিয়া তাই যে মসজিদ বানাইছন ইন আরও যারা বক্তা কইসন মাত্রে যে মসজিদ বানাইলে আল্লাহ
তার লাগি জন্মতর মধ্যে একটা গড় বানান। আর আপনারা সবর কাছে আমার ওই অনুরোধ হলো, তোমার এই বন্ধায় ইয়া মসজিদ ওইখানে লাগে মসজিদ বানাইছেন, ওখানে আল্লাহর ইয়াদগারিটা জারি থাকতো, মানুষের দিলের মধ্যে আল্লাহর খোফ ডর নমাজ এবাদতর যোগ শোক পয়দা হইতো, নমাজ পড়িতা। আর তাই নখিতা হইবা সৎকা জারিয়া হিসাবে সারা মরতরা পর্যন্ত সারা জীবন এটার যোগ হইবা। এখন আসছি খেলার খবরে। শিলচর ভেটারেন ক্রিকেট ক্লাব আয়োজিত বরাক প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ২৬শে ফেব্রুয়ারি। ৮তম এই প্রিমিয়ার লিগ জেলা ক্রীড়া সংস্থার মাঠে শুরু হবে সকাল ৮টা থেকে, চলবে ৭ই মার্চ পর্যন্ত। এবছর এই টুর্নামেন্টে বাইরের ২টি দলসহ মোট ১২টি দল অংশ নিয়েছে। লিগ পর্যায়ের খেলা শেষে ফাইনাল ম্যাচে আকর্ষণীয় করতে থাকবে নানান ধরনের অনুষ্ঠান। এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান ক্লাবের কর্মকর্তারা। সেক্রেটারি হচ্ছে দীপঙ্কর দেব। ওরা আগে সিজন 8 আমাদের এটাই হচ্ছে সবচেয়ে বড় মেগা ইভেন্ট, প্রত্যেক বছরই করে থাকি। যখন থেকে আমাদের ক্লাবের এস্টাবলিশমেন্ট হয়েছে 2017-তে, প্রত্যেক বছরই কিছু না কিছু একটা নতুনত্ব থাকে। এই টুর্নামেন্টটা ওভার দ্য ইয়ার্স একটা ব্র্যান্ড টুর্নামেন্ট হয়ে গেছে, যেখানে পুরো ইন্ডিয়ার প্লেয়ার, বাংলাদেশের প্লেয়াররা এসে খেলে গেছে। আগামী 26 ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু হবে, আর মার্চের 6 তারিখ এটা মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে। তো আমরা এই বছর সর্বমোট 12টি দল নিয়ে আমরা এই বছর টুর্নামেন্টটি করতে যাচ্ছি। আমরা এখন অব্দি যতগুলো টুর্নামেন্ট করিয়ে এসেছি আমরা বরাক প্রিমিয়ার লিগের, এই বছর আমাদের সব থেকে বড় টুর্নামেন্ট আমরা এটা বলতে পারি। কারণ আমরা এই বছর, প্রথম কথা হলো আমরা প্রত্যেক বছর নকআউট ফরম্যাটে করে থাকি, কিন্তু এই বছর আমরা লিগ ফরম্যাটে করাতে যাচ্ছি। টোটাল 12টি দল 4টি গ্রুপে ভাগ করা থাকবে, 3টি টিম করে, এবং প্রত্যেক গ্রুপের যে টপ টিম থাকবে ওরা সেমিফাইনাল খেলবে, এবং সেমিফাইনাল উইনাররা সরাসরি ফাইনাল খেলার সুযোগ পাবে। দুটি সুন্দর ট্রফি থাকবে, রানার্স আপে ৭৫,০০০ উইথ ট্রফি, ম্যান অফ দ্য সিরিজ ক্যাশ প্রাইজ 5,000 উইথ ট্রফি। আমরা যতগুলো ইন্ডিভিজুয়াল প্রাইজ দেব, আমাদের প্রয়াত যারা ক্রিকেটাররা ছিলেন, দিকপাল ক্রিকেটাররা ছিলেন, ওদেরকে স্মরণ করেই আমরা এই বছর এই ট্রফিগুলো এবং ক্যাশ প্রাইজ দিয়ে দেব। আজ শিলচর এসএমদেব স্টেডিয়ামে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ফিক্সার ফর প্রাইজ মানি সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী মেমোরিয়াল ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট সেমিফাইনাল টুর্নামেন্টে যোগাযোগ সংঘের সাথে ইটখোলা স্পোর্টিং ক্লাবের খেলা হয়। এই খেলাতে যোগাযোগ সংঘকে 8 উইকেটে হারিয়ে ইটখোলা স্পোর্টিং ক্লাব জয়ী হয়। CNN 24 সংবাদ আজকের মতন এ পর্যন্তই। নমস্কার।